আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত। আপনারা দেখছেন ইন্টারন্যাশনাল নিউজ অ্যানালাইসিস লাইভ। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে উঠেছে। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আপনারা দেখছেন ইন্টারন্যাশনাল নিউজ অ্যানালাইসিস লাইভ। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে উঠেছে। এতদিন যে সংঘাতকে শুধু ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সীমাবদ্ধ মনে হচ্ছিল, এখন সেটি একাধিক ফ্রন্টে ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি করছে। একদিকে ইরান, অন্যদিকে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা। আর এই সংঘাতকে প্রভাব পড়ছে ইয়েমেন, ইরাক, জোর্ডান, সৌদি আরব, কুয়েত এবং পুরো উপসাগরীয় অঞ্চলে। ইয়েমেনের হুতিরা সৌদি আরবের তেল স্থাপনায় হামলার দাবি করছে। সৌদি আরব এর জন্য ইরান সমর্থিত ইরাকি সশস্ত্র গোষ্ঠীগুলোকে দায়ী করছে। অন্যদিকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা কারণে জর্ডান, কুয়েত সহ মার্কিন মিত্র দেশগুলো নিরাপত্তা ঝুঁকিতে পড়ছে। কিন্তু আসল প্রশ্ন হলো, এগুলো কি বিচ্ছিন্ন কিছু ঘটনা, নাকি এর পেছনে রয়েছে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান বৃহত্তর কৌশলের অংশ? আজকের লাইভে আমরা তিনটি গুরুত্বপূর্ণ বিষয় বিশ্লেষণ করব। প্রথমত, কোথায় কোথায় হামলা ও পাল্টা হামলা দাবি করা হচ্ছে। দ্বিতীয়ত, কেন হরমুজ প্রণালী এই সংঘাতের কেন্দ্রবিন্দু হয়ে উঠছে। তৃতীয়ত, এই সংঘাত কি শুধু ইরান ও আমেরিকার মধ্যেই থাকবে, নাকি আরও দেশ এতে জড়িয়ে পড়ার ঝুঁকি আছে? তবে শুরুতেই একটি বিষয় পরিষ্কার করা জরুরি। যুদ্ধ পরিস্থিতি বিভিন্ন পক্ষের তথ্য ও দাবি ভিন্ন হতে পারে। তাই আমরা প্রতিটি পক্ষের বক্তব্য, আন্তর্জাতিক প্রতিবেদন এবং পাওয়া তথ্যের ভিত্তিতে বিষয়টি বিশ্লেষণ করার চেষ্টা করব। চলুন প্রথমে দেখি আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনাগুলো কি এবং কেন, কোন পক্ষ কি দাবি করছে সব বিষয়ে। তো শুরু করা যাক। ইয়েমেনের হুতি বিদ্রোহীরা জানিয়েছে তারা সৌদি আরবের তেল স্থাপনাগুলোতে হামলা চালিয়েছে। সৌদিরা এর জন্য ইরাকের মিলিশিয়াদের দায়ী করেছে এবং যুক্তরাষ্ট্রের সাথে যোগ দিয়ে তাদের উপর বোমা হামলা চালিয়েছে। ইরান জর্ডানের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। মিশরে ড্রোন হামলা, জাহাজে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। কিন্তু ব্যাপারটা আসলে শুনতে যতটা জটিল মনে হচ্ছে ততটা নয়, এবং এর সবকিছুই মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার বৃহত্তর যুদ্ধের সাথে সম্পর্কিত, যা বর্তমানে হরমুজ প্রণালীকে কেন্দ্র করে চলছে। ইরান মধ্যপ্রাচ্য জুড়ে এমন সশস্ত্র গোষ্ঠীগুলোকে সমর্থন করে যা তাকে তার সীমানার অনেক বাইরে শক্তি প্রদর্শন করতে সক্ষম করে। মিত্র আরব দেশগুলোতেও যুক্তরাষ্ট্রের হাজার হাজার সৈন্য মোতায়েন রয়েছে, যারা ইরানের প্রতিশোধমূলক হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। ইরানের মিত্র গোষ্ঠীগুলো যেমন ইয়েমেনের হুতি, ইরাকের সশস্ত্র গোষ্ঠী ও হিজবুল্লাহ, এগুলো কি ইরানের শক্তি বাড়াচ্ছে, নাকি সংঘাত আরও বাড়িয়ে দিচ্ছে? একযোগে এতগুলো ফ্রন্ট কেন উত্তপ্ত হয়ে উঠছে বলে মনে হচ্ছে, তা দেখে নেওয়া যাক একবার। প্রণালী নিয়ে একটি সংগ্রাম সাম্প্রতিক সহিংসতার কেন্দ্রবিন্দু হলেও হরমুজ প্রণালী, যা ইরান ও ওমানের মধ্যে অবস্থিত একটি কোনই আকৃতির জলপথ এবং যুদ্ধের আগেই যা দিয়ে বিশ্বের মোট বাণিজ্যিকৃত তেল ও গ্যাসের 1/5 পরিবহন করা হতো। ইরান দাবি করেছে জলপথটি তাদের নিয়ন্ত্রণে রয়েছে এবং ওমান উপকূল বরাবর মার্কিন সেনাবাহিনীর তত্ত্বাবধানে থাকা একটি বিকল্প পথ ব্যবহারের চেষ্টাকারী জাহাজগুলোতে তারা হামলা চালিয়েছে। এর জবাবে যুক্তরাষ্ট্র ইরানের উপর হামলা চালিয়েছে এবং বলেছে প্রণালীটি সকল আন্তর্জাতিক নৌ চলাচলের জন্য উন্মুক্ত থাকা উচিত, যেমনটি 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইরান আক্রমণের আগে ছিল। যুক্তরাষ্ট্র যখন ইরানের উপর হামলা চালায়, তখন ইরান, জর্ডান ও কুয়েতের মতো মার্কিন বাহিনীকে আশ্রয় দেওয়া আরব দেশগুলোর উপর ক্ষেপণাস্ত্র, ড্রোন হামলা চালিয়ে পাল্টা জবাব দেয়। সাম্প্রতিক সপ্তাহগুলোতে গোলাগুলির ফলে যুদ্ধ নিরসনের লক্ষ্য করা একটি অন্তর্বর্তীকালীন চুক্তি ভেস্তে গেছে। এতে উভয় পক্ষের মধ্যে অবিশ্বাস আর গভীরও হয়েছে। এই মুহূর্তে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা তুলে দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো চুক্তি আসার চেয়ে প্রণালীটির উপর নিজেদের নিয়ন্ত্রণ আরও পাকাপোক্ত করতে ইরান বেশি আগ্রহ বলে মনে হচ্ছে। হরমুজ প্রণালী বন্ধ বা অস্থিতিশীল হলে বিশ্ব অর্থনীতিতে সবচেয়ে বড় প্রভাব কোথায় পড়বে বলে মনে করেন আপনি? অবশ্যই কমেন্টে জানাতে পারেন। ইয়েমেনের হুতিরা এগিয়ে আসছে। ইয়েমেনের ইরান সমর্থিত হুতি গোষ্ঠী, যারা যুদ্ধের প্রাথমিক পর্যায়ে নিষ্ক্রিয় ছিল, তারা সৌদি আরবের উপর অবরোধ ঘোষণা করেছে।
এর ফলে বাবেল মানদেব প্রণালী ও লোহিত সাগর হয়ে মিশরের সুয়েজ খাল পর্যন্ত বিস্তৃত আরেকটি প্রধান বাণিজ্য পথ নৌ চলাচল হুমকির মুখে পড়েছে। হুতিরা আরও দাবি করেছে যে হরমুজ প্রণালী কার্যকরভাবে বন্ধ হয়ে যাওয়ার পর থেকে সৌদি আরব যে পূর্ব পশ্চিম পাইপলাইনটি ব্যবহার করে লক্ষ লক্ষ ব্যারেল তেল পরিবহন করে আসছে তার নিকটবর্তী সৌদি তেল অবকাঠামোতে তারা হামলা চালিয়েছে। হুতি সৌদি উত্তেজনার মূল রয়েছে বলে এক দশকেরও বেশি সময় ধরে চলে আসা একটি পৃথক কিন্তু সম্পর্কিত সংঘাত যা পুনরায় মাথাচাড়া দিয়ে উঠেছে বলে মনে হচ্ছে। তবে এটি এমন একটি নতুন ক্ষেত্র তা তৈরি করেছে যেখানে ইরান যুক্তরাষ্ট্রে এক গুরুত্বপূর্ণ মিত্রের উপর চাপ সৃষ্টি করতে পারে এবং সম্ভাব্য বিশ্বের আরও জ্বালানি সরবরাহ বন্ধ করে দিতে পারে, যার প্রভাব এই অঞ্চলে বাহিরে সুদূর প্রসারী হবে। সামুদ্রিক নিরাপত্তা সংস্থা অ্যামরে নথিভুক্ত করেছে যে সৌদি আরবের বিরুদ্ধে হুতি নৌ অবরোধ ঘোষণার পর থেকে লোহিত সাগর এবং এডেন উপসাগরে 10টিরও বেশি জাহাজ চলাচল পথ পরিবর্তন করেছে। অ্যামরের সর্বশেষ তথ্য অনুযায়ী জুনের তুলনায় 21শে জুলাই থেকে বাবেল মানদেব প্রণালী দিয়ে জাহাজ চলাচল 30% কমে গেছে। ইরাকে ইরান সমর্থিত গোষ্ঠীগুলোকে লক্ষ্যবস্তু বানাচ্ছে সৌদিরা। চলতি সপ্তাহের শুরুতে সৌদি আরব অভিযোগ করে যে ইরান সমর্থিত মিলিশিয়ার টানা 2 দিন ধরে তাদের তেল স্থাপনাগুলোতে ড্রোন হামলা চালিয়েছে। এর জবাবে মার্কিন ও সৌদি যুদ্ধবিমান ইরাকে মিলিশিয়াদের ঘাঁটিতে বোমা হামলা চালায়। এতে অন্তত 20 জন যোদ্ধা এবং 6 জন ইরানি উপদেষ্টা নিহত হন। যুক্তরাষ্ট্র ও ইরান উভয়ের সাথেই ইরাকের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এবং দেশটি দীর্ঘদিন ধরে এই দুইয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখতে সংগ্রাম করে আসছে। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে দেশটি আক্ষরিক অর্থেই উভয় পক্ষের গোলাগুলির মধ্যে পড়েছে। সরকার মার্কিন সৌদি হামলার নিন্দা জানিয়ে বলেছে, যা ঘটেছে তা তদন্ত করার চেষ্টা করার সময়ই এই হামলা চালানো হয়েছে। ইরানের ঘনিষ্ঠ সশস্ত্র গোষ্ঠীগুলোর সমষ্টি পপুলার মোবিলাইজেশন ফোর্সেস আনুষ্ঠানিকভাবে ইরাকের নিরাপত্তা বাহিনীর অংশ হলেও প্রায়শই স্বায়ত্তশাসিতভাবে কাজ করে যার মধ্যে ইরাক মোতায়েন মার্কিন বাহিনীর উপর হামলাও অন্তর্ভুক্ত। সেপ্টেম্বর শেষে মার্কিন বাহিনীর দেশ থেকে প্রত্যাহারের শেষ হওয়ার কথা রয়েছে এবং ইরাক সরকার অরাষ্ট্রীয় শক্তিগুলোকে নিরস্ত করা যা সামরিক বাহিনীতে অন্তর্ভুক্ত অঙ্গীকার করছে, কিন্তু বৃহত্তর যুদ্ধ তীব্র হওয়ায় সেই প্রচেষ্টাগুলো থমকে যেতে পারে। অবশিষ্ট মার্কিন বাহিনী ইরাকের আধা স্বায়ত্তশাসিত কুর্দি অঞ্চলে অবস্থান করেছে, যেখানে সশস্ত্র ইরানি কুর্দি ভিন্ন মতাবলম্বী গোষ্ঠীগুলো রয়েছে। যুদ্ধ চলাকালীন ইরান উভয় স্থানেই হামলা চালিয়েছে। মিশরের ড্রোন হামলা যুদ্ধের সম্ভাব্য বিস্তার ইঙ্গিত দিচ্ছে। বুধবার মিশরের ভূমধ্যসাগরীয় বন্দর দামিয়াত্তার ড্রোন হামলায় 2টি প্রাকৃতিক গ্যাসবাহী জাহাজে আগুন লেগে যায়, যার মধ্যে একটি মার্কিন মালিকানাধীন ভাসমান গ্যাস সংরক্ষণাগার ছিল। এই হামলার দায় কেউ স্বীকার করেনি এবং হুতিরা এর দায় অস্বীকার করেছে। যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র ও আঞ্চলিক মধ্যস্থকারী মিশর মধ্যপ্রাচ্যের হাতে গোনা কয়েকটি দেশের মধ্যে অন্যতম যারা এই যুদ্ধে সামরিক হস্তক্ষেপ এড়িয়ে চলছে। ইসরায়েল আপাতত দর্শকের আসনে নেই। ইসরায়েল যা ইরানের উপর প্রাথমিক সপ্তাহব্যাপী বোমাবর্ষণে অংশ নিয়েছিল এবং সংঘাতের শুরুতে বারবার ইরানি ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তু হয়েছিল, অন্তর্বর্তীকালীন শান্তি চুক্তির পর থেকে নিষ্ক্রিয় রয়েছে। যুদ্ধ শুরু হওয়ার পরপরই ইরান সমর্থিত হিজবুল্লাহ জঙ্গি গোষ্ঠী উত্তর ইসরায়েলে রকেট হামলা চালায়। এর জবাবে ইসরায়েল বিমান হামলা ও স্থল অভিযান চালায়। এরপর থেকে দেশটি জঙ্গিদের নির্মূল করার জন্য প্রয়োজনীয় বলে দাবি করে দক্ষিণ লেবাননের বিশাল অংশ দখল, জনশূন্য ও ধ্বংস করে দিয়েছে। 20 জনের যুদ্ধবিরতি মূলত কার্যকর রয়েছে। ইসরায়েল ও লেবানন সরকার বর্তমানে একটি চুক্তির প্রাথমিক পর্যায়ে বাস্তবায়ন করেছে, যার অধীনে ইসরায়েল বাহিনী প্রত্যাহার করে নেবে এবং লেবাননের সেনাবাহিনী সেখানে প্রবেশ করবে। এই চুক্তিতে আরও বলা হয়েছে যে হিজবুল্লাহকে অবশ্যই নিরস্ত্র করতে হবে। দলটি এই চুক্তি প্রত্যাখ্যান করেছে এবং তাদেরকে জোরপূর্বক নিরস্ত্র করার যে কোনো প্রচেষ্টাকে সহিংসতভাবে প্রতিহত করতে পারে। ইরান হিজবুল্লাহ বা ইসরায়েলের যে কোনো হামলা সেই সংঘাতকে পুনরায় উস্কে দিতে পারে, যা আরও একটি নতুন রণাঙ্গন খুলে দেবে। এখন প্রশ্ন হলো, এই ঘটনাগুলো আসলে কি বোঝাচ্ছে? এগুলো কি আলাদা আলাদা কিছু হামলা নাকি একটি বড় কৌশলগত সংঘাতেরই অংশ? আমার বিশ্লেষণ এখানে কয়েকটি বিষয় গুরুত্বপূর্ণ। প্রথমত, সংঘাতের কেন্দ্র এখন শুধু ইরান ও যুক্তরাষ্ট্রের সরাসরি লড়াই নয়। মধ্যপ্রাচ্য
ইরান দীর্ঘদিন ধরে এমন কিছু সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে সম্পর্ক বজায় রেখেছে যারা বিভিন্ন অঞ্চলে ইরানের প্রভাব বাড়তে সাহায্য করে। ইয়েমেনের হুতি, ইরাকের কিছু সশস্ত্র গোষ্ঠী এবং লেবাননের হিজবুল্লাহ, এগুলোকে অনেক বিশ্লেষক ইরানের আঞ্চলিক কৌশলের অংশ হিসেবে দেখেন। অন্যদিকে যুক্তরাষ্ট্র সরাসরি সব জায়গায় যুদ্ধ না করেও তার মিত্র দেশ, সামরিক ঘাঁটি এবং আঞ্চলিক অংশীদারদের মাধ্যমে মধ্যপ্রাচ্যের প্রভাব ধরে রাখতে চায়। দ্বিতীয়ত, হরমুজ প্রণালী এই সংঘাতের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা, কারণ এটি শুধু একটি জলপথ নয়, এটি বিশ্বের জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ একটি পথ। যদি এই পথ দীর্ঘ সময়ের জন্য অস্থিতিশীল হয়, তাহলে শুধু মধ্যপ্রাচ্য নয়, পুরো বিশ্বের অর্থনীতিতে প্রভাবিত হতে পারে। তৃতীয়ত, ইয়েমেন, ইরাক ও মিশরের ঘটনাগুলো দেখাচ্ছে যুদ্ধের প্রভাব ছড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে। একটি হামলার জবাবে আরেকটি পাল্টা হামলা হলে সংঘাতের পরিধি বাড়তে পারে, বিশেষ করে যখন বিভিন্ন দেশ যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি রয়েছে এবং ইরানের সঙ্গে সম্পর্কযুক্ত গোষ্ঠীগুলো সক্রিয় রয়েছে। চতুর্থত, সব পক্ষের নিজস্ব লক্ষ্য রয়েছে। ইরান চাইবে তার উপর চাপ সৃষ্টি করে হলেও আঞ্চলিক প্রভাব ধরে রাখতে। যুক্তরাষ্ট্র চাইবে তার মিত্রদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং গুরুত্বপূর্ণ বাণিজ্য পথ খোলা রাখতে। আরব দেশগুলো চাইবে নিজেদের নিরাপত্তা ও অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে। তবে সবচেয়ে বড় প্রশ্ন হলো, এই সংঘাত কি নিয়ন্ত্রণের মধ্যে থাকবে, নাকি ভুল হিসাবের কারণে বড় আঞ্চলিক যুদ্ধে পরিণত হবে? কারণ ইতিহাস দেখিয়েছে মধ্যপ্রাচ্য অনেক সময় একটি ছোট ঘটনা বড় সংঘাতের কারণ হয়ে দাঁড়িয়েছে। তাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কোন পক্ষ কতটা সামরিক প্রতিক্রিয়া দেখায় এবং কূটনৈতিক সমাধানের সুযোগ তৈরি হয় কিনা। এখন প্রশ্ন হলো, এই ঘটনাগুলো কি আসলেই কি বোঝাচ্ছে? এগুলো কি আলাদা আলাদা কিছু হামলা, নাকি একটি বড় কৌশলগত সংঘাতের একটি অংশ? আমার বিশ্লেষণ এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, ইরানে আজকের হামলার দিকে ইরানের দাবি যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতার জবাবে তারা জর্ডান ও কুয়েতের মতো মার্কিন মিত্র দেশগুলোতে থাকা সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করেছে। তবে এখানে মনে রাখতে হবে, যুদ্ধ পরিস্থিতিতে প্রতিটি পক্ষ নিজেদের মতো করে তথ্য উপস্থাপন করে। তাই আমরা দাবি ও নিশ্চিত তথ্য আলাদা করে দেখাচ্ছি। তেহরান বলছে মধ্যপ্রাচ্য মার্কিন সামরিক বাহিনী কর্তৃক ইরানের উপর হামলা চালানোর জন্য ব্যবহৃত যে কোনো স্থাপনা বা ঘাঁটি প্রতিশোধমূলক হামলার একটি বৈধ লক্ষ্যবস্তু। ইরানের সামরিক বাহিনী শুক্রবার জানিয়েছে যে ওয়াশিংটনের সর্বশেষ হামলার প্রতিশোধ হিসেবে তারা বাহরাইন, জর্ডান ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে হামলা চালিয়েছে। ইরানের দাবি অনুযায়ী আজ সকালে বাহরাইনের ইসা বিমান ঘাঁটিতে মার্কিন সন্ত্রাসী বাহিনীর জ্বালানি ট্র্যাক, বড় সরঞ্জাম গুদাম ও সাইলো এবং ব্যারাকগুলোকে আরও ড্রোন দিয়ে লক্ষ্যবস্তু করা হয়েছে। যুক্তরাষ্ট্র তার কোনো স্থাপনা বা কর্মীকে লক্ষ্যবস্তু করা হয়েছিল বলে নিশ্চিত করেনি। এদিকে রাষ্ট্রীয় গণমাধ্যম অনুসারে ইরানের বিপ্লবী রক্ষী বাহিনী বাহরাইন অ্যামাজনের একটি ডেটা সেন্টারকে লক্ষ্যবস্তু করার দাবি করেছে। এই দাবির বিষয়ে মার্কিন প্রযুক্তি সংস্থাটি বা বাহরাইনের কর্তৃপক্ষ কেউই কোনো মন্তব্য করেনি। শুক্রবারে বাহরাইনে একটি বিস্ফোরণ ও সতর্কতামূলক সাইরেনের খবর পাওয়া গেছে, যদিও ঘটনা দুটির মধ্যে কোনো যোগসূত্র ছিল কিনা তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট হয়নি। পরে বাহরাইন জানায় তারা ইরানের বেশ কয়েকটি বিমান হামলা প্রতিহত ও ধ্বংস করেছে এবং তেহরানকে বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করার জন্য অভিযুক্ত করেছে। ইরানের সেনাবাহিনী আরও দাবি করেছে যে তারা জর্ডানের বিরুদ্ধে ড্রোন হামলা চালিয়েছে এবং আল আজরাক ঘাঁটিতে বিমান হ্যাঙ্গার, বিমান রক্ষণাবেক্ষণ হ্যাঙ্গার ও একটি ব্যারাক লক্ষ্যবস্তু করেছে। জর্ডানের সামরিক বাহিনী জানিয়েছে শুক্রবার তারা ইরানের ছোড়া 7টি ক্ষেপণাস্ত্র ও 6টি ড্রোন প্রতিহত করেছে এবং এই অভিযানে কোনো হতাহত বা বস্তুগত ক্ষয়ক্ষতি হয়নি। একটি পৃথক বিবৃতিতে ইরানের সেনাবাহিনী দাবি করেছে যে তারা ক্যাম্প উদাইরিতে অবস্থিত মার্কিন সরঞ্জাম গুদাম এবং কুয়েতের ক্যাম্প দোহা ও ক্যাম্প আরিফজানে মোতায়েন মার্কিন সামরিক কর্মীদের লক্ষ্য করেও ড্রোন হামলা চালিয়েছে। ইরানের সামরিক বাহিনীর আদর্শিক শাখা বিপ্লবী রক্ষী বাহিনী পৃথকভাবে দাবি করেছে যে তারা কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে এবং একটি গোলাবারুদের ডিপো ধ্বংস করেছে ও মার্কিন সেনাদের হতাহত করেছে। তারা আরও বলেছে যে তারা কুয়েতের ক্যাম্প উদাইরিতে সরঞ্জাম সংরক্ষণের সাইলো এবং বাহরাইনের মার্কিন 5ম নৌবহর একটি পর্যবেক্ষণ টাওয়ারের হামলা চালিয়েছে।
ইরানের খাতাম আল আনবিয়া কেন্দ্রীয় সামরিক কমান্ডের প্রধান আলী আবদুল্লাহি শুক্রবারে এই অঞ্চলে থাকা মার্কিন কর্মকর্তাদের সতর্ক করে বলেছেন যে ইরানের আপনাদের জন্য জাহান্নামে যাওয়ার জন্য বিনামূল্যে একমুখী টিকিট প্রস্তুত করে রেখেছে। রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম তাকে উদ্ধৃত করে বলা হয়েছে যে ইসলামিক প্রজাতন্ত্র ইরানের প্রত্যেক শহীদ নাগরিকের বিনিময়ে একজন আমেরিকান সৈন্য বা সেনাদেরকে জাহান্নামে পাঠানো হবে, মানে উপরে পাঠানো হবে। আপনাদের কি মনে হয়, ইরান যদি সত্যি মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়ে থাকে তাহলে যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া কি হতে পারে? পাল্টা হামলা নাকি কূটনীতিক সমাধানের চেষ্টা? এখন আসি এই ঘটনার বিশ্লেষণে। যদি ইরানের দাবিগুলো সত্যি হয় তাহলে এটি একটি গুরুত্বপূর্ণ বার্তা দেওয়ার চেষ্টা, কারণ ইরান শুধু যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডকে নয় বরং মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক উপস্থিতিকেও চাপের মধ্যে রাখার কৌশল নিচ্ছে। বাহরাইন, জর্ডান ও কুয়েত এই তিনটি দেশ কৌশলগতভাবে খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি ও অবকাঠামো রয়েছে। তাই এসব স্থাপনাকে লক্ষ্য করে অর্থ হলো ইরান দেখাতে চাইছে যে যুক্তরাষ্ট্রের আঞ্চলিক ঘাঁটিগুলো ঝুঁকিমুক্ত নয়। তবে এখানে একটি বিষয় মনে রাখতে হবে, যুদ্ধ পরিস্থিতিতে প্রতিটি পক্ষ নিজের সাফল্য জোরালোভাবে তুলে ধরে। ইরান বলছে তারা মার্কিন ঘাঁটিতে আঘাত করেছে, আবার জর্ডান ও বাহরাইন বলছে তারা হামলা প্রতিহত করেছে। তাই প্রকৃতি ক্ষয়ক্ষতি কতটা হয়েছে সেটা স্বাধীনভাবে যাচাই করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন সবচেয়ে বড় বিষয় হলো যুক্তরাষ্ট্র কিভাবে প্রতিক্রিয়া জানাবে। যুক্তরাষ্ট্রের সামনে মূলত কয়েকটি পথ রয়েছে। প্রথমত, তারা আরও বড় সামরিক হামলার মাধ্যমে ইরানকে দুর্বল করার চেষ্টা করতে পারে, কিন্তু এর ঝুঁকি হলো এতে সংঘাত আরও ছড়িয়ে পড়তে পারে এবং ইরানের মিত্র গোষ্ঠীগুলো আরও সক্রিয় হতে পারে। দ্বিতীয়ত, যুক্তরাষ্ট্র সীমিত পাল্টা হামলা করে একটি বার্তা দিতে পারে যাতে তাদের ঘাঁটির নিরাপত্তা নিশ্চিত হয়, কিন্তু বড় যুদ্ধ এড়িয়ে যাওয়া যায় না। তৃতীয়ত, আন্তর্জাতিক চাপ ও কূটনৈতিক আলোচনার মাধ্যমে উত্তেজনা কমানোর চেষ্টা হতে পারে, কারণ মধ্যপ্রাচ্যে বড় ধরনের যুদ্ধ শুধু এই অঞ্চলের জন্য নয়, পুরো বিশ্বের জ্বালানি বাজার ও অর্থনীতির প্রভাব ফেলতে পারে। আমার বিশ্লেষণ হলো এই মুহূর্তে সবচেয়ে বড় ঝুঁকি হলো ভুল হিসাব। কোনো একটি হামলা যদি বড় ধরনের প্রাণহানি হয় তাহলে উভয় পক্ষের উপর পাল্টা প্রতিক্রিয়ার চাপ বাড়াবে, আর সেখান থেকে সীমিত সংঘাত বড় আঞ্চলিক সংঘাতে রূপ নিতে পারে। তাই আগামী 24 থেকে 48 ঘন্টা খুবই গুরুত্বপূর্ণ। এখন নজর থাকবে যুক্তরাষ্ট্র কি সরাসরি ইরানের ভেতরে বড় হামলা চালায় নাকি সীমিত প্রতিক্রিয়া পথ বেছে নেয়। এখন আসে যুক্তরাষ্ট্রের গতকালের সামরিক অভিযানের দিকে, কারণ আজকের ইরানের পাল্টা হামলার পেছনে মূল ঘটনা ছিল যুক্তরাষ্ট্রের সেই গতকালের ভয়ঙ্কর হামলা। শান্তি প্রচেষ্টা হুমকির মুখে পড়ায় যুক্তরাষ্ট্র রাতারাতি ইরানের কয়েক ডজন লক্ষ্যবস্তুতে গতকাল হামলা চালিয়েছে। কেন্দ্রীয় কমান্ড বলেছে ইরানের সামরিক শক্তি হ্রাস করার লক্ষ্যেই এই হামলা চালানো হয়েছে। অন্যদিকে মধ্যস্থকারী বলছে আলোচনা অব্যাহত রয়েছে। জর্ডানে মার্কিন সেনাদের অবস্থানরত একটি ঘাঁটিতে তেহরানের হামলার পর ডোনাল্ড ট্রাম্প ইরানের উপর খুব কঠোর আঘাত হানার অঙ্গীকার করার মাত্র কয়েক ঘন্টা পরই যুক্তরাষ্ট্রে 5 দিনেরও বেশি সময়ের মধ্যে প্রথম রাতভর ইরানের উপর হামলা চালিয়েছে। দুই পক্ষের মধ্যে কয়েকদিনের সহিংসতা বিরতির পর সর্বশেষ এই হামলাগুলো ঘটল। পুনরায় লড়াই শুরু হওয়া এবং কূটনীতিক প্রতিক্রিয়া স্থবির হয়ে পড়ায় যুদ্ধটি এক অজানা পথে পা বাড়িয়েছে এবং নতুন করে আঞ্চলিক যুদ্ধ শুরু হওয়ার আশঙ্কা তৈরি করছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে 2 ঘন্টার এক ধারাবাহিক হামলায় তারা ব্যাপক হামলার অংশ হিসেবে ইরানের ইসলামিক রেভলিউশন গার্ড কোরের IRGC যাকে বলা হয় কয়েক ডজন লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে, যার মধ্যে সামরিক কমান্ড কেন্দ্র এবং ক্ষেপণাস্ত্র ও ড্রোন স্থাপনাও রয়েছে। এতে বলা হয়েছে মার্কিন বাহিনী বাণিজ্যিক জাহাজ চলাচল এবং প্রতিবেশী উপসাগরীয় দেশগুলোর প্রতি ইরান ও তার মদতপুষ্ট গোষ্ঠীগুলোর সৃষ্ট হুমকি আরও হ্রাস করাই ছিল এই হামলার মূল লক্ষ্য। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে হরমুজ প্রণালীর কেশম দ্বীপে হামলায় 3 জন আহত হয়েছেন এবং উত্তর পশ্চিমের খুজেস্তান প্রদেশেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে। IRGC জানিয়েছে উত্তর পশ্চিমের জানজান প্রদেশে মার্কিন হামলায় তাদের 3 সদস্য ওপারে চলে গেছে। জর্ডান টানা দ্বিতীয় দিনের মতো ক্ষেপণাস্ত্র হামলার খবর দিয়েছে, তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
অন্যদিকে কুয়েতে একটি ভবনে হামলা চালিয়ে একজনকে হত্যার জন্য ইরানকে অভিযুক্ত করেছে। ধারণা করা হচ্ছে উভয় হামলার মার্কিন হামলার জবাবে ইরানের প্রতিশোধমূলক পদক্ষেপের অংশ ছিল। নতুন করে হামলা সত্ত্বেও আলোচনা অব্যাহত রয়েছে বলে মধ্যস্থকারীরা জোর দিয়ে বলেছেন। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি বলেছেন, তারা সব পক্ষকে আলোচনার টেবিলে ফিরিয়ে আনতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। বুধবার প্রতিবেশী ইরাকে ইরান সমর্থিত মিলিশিয়াদের উপর যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের যৌথ হামলায় অন্তত 20 জন যোদ্ধা ও 6 জন ইরানি উপদেষ্টা নিহত হওয়ার পর এই নতুন হামলাগুলো চালানো হয়। এই হামলাগুলো ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সশস্ত্র সংঘাতকে পুনরায় উস্কে দিয়েছে এবং কূটনীতিক স্বস্তির নিঃশ্বাস ফেলার সুযোগ দেওয়ার আশায় নিভিয়ে দিয়েছে। ওভাল অফিসে এক অনুষ্ঠানে প্রাকৃতিক গ্যাসবাহী জাহাজগুলোতে হামলার পেছনে ইরানের হাত আছে কিনা জানতে চাইলে ট্রাম্প উত্তর দেন, এটা অনেকটা একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি। এরই মধ্যে আমরা তাদের উপর খুব কঠিন আঘাত হানতে যাচ্ছি, কারণ এখন থেকে তাদের আঘাত হানার পাল আমরা আরও বাড়িয়ে দেব। বিশ্লেষকরা বলছেন, বেশ কয়েকদিনের তুলনামূলক শান্ত অবস্থানের পর একাধিক রণাঙ্গনে উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় অঞ্চলটি এক অজানা পথে পাড়ি দিয়েছে। তারা 5 ম্যাচব্যাপী এই সংঘাতের অবসান ঘটানোর কঠিনতার উপরেও জোর দিয়েছেন, যা বিশ্ব অর্থনীতিকে নাড়া দিয়েছে এবং আমেরিকানদের কাছেও অজনপ্রিয় রয়ে গেছে। এই লড়াইয়ের ফলে এই উদ্যোগেও বাড়ানোর সম্ভাবনা ছিল যে যুক্তরাষ্ট্র তার ঘাঁটি ও মৃতদের রক্ষার জন্য প্রয়োজনীয় অত্যাধুনিক অস্ত্রের ইতিমধ্যে হ্রাস পাওয়ায় মজুদ আরও কমিয়ে আনছে। সর্বশেষ সংঘাতের আগে মধ্যস্থকারীরা যুক্তরাষ্ট্র ইরানকে আলোচনার টেবিলে ফিরে আনার ব্যাপারেও আশাবাদী ব্যক্ত করেছিলেন। হরমুজ প্রণালীতে নতুন করে শুরু হওয়ায় লড়াইয়ের জেরে সাম্প্রতিক সপ্তাহগুলোতে একটি অন্তর্বর্তীকালীন চুক্তি ভেস্তে গেছে। নতুন করে শুরু হওয়া সংঘাতের ফলে তেলের দাম ব্যাপকভাবে বেড়ে গেছে। আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম 7.3% বেড়ে ব্যারেল প্রতি $88-এরও বেশি হয়েছে। এখন প্রশ্ন হলো, যুক্তরাষ্ট্রের এই হামলার প্রকৃতি অর্থ কী? এটি কি শুধু একটি সামরিক জবাব, নাকি এর পেছনে আরও বড় কৌশলগত লক্ষ্য লুকিয়ে রয়েছে? আমার বিশ্লেষণ এখানে কয়েকটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ। প্রথমত, যুক্তরাষ্ট্র এই হামলার মাধ্যমে একটি বার্তা দিতে চাইছে। মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সেনা, মিত্র দেশ এবং আন্তর্জাতিক নৌ চলাচলের উপর আঘাত হলে তারা সরাসরি প্রতিক্রিয়া জানাবে। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেনকম এর বক্তব্য অনুযায়ী ইরানের ক্ষেপণাস্ত্র ড্রোন সক্ষমতা কমানোই ছিল এই অভিযানের অন্যতম লক্ষ্য। দ্বিতীয়ত, এই হামলার লক্ষ্য শুধু সামরিক স্থাপনা ধ্বংস করা নয়, বরং ইরানের কৌশলগত সক্ষমতার উপর চাপ তৈরি করা। কারণ ইরানের শক্তির একটি বড় অংশ হলো দূরপাল্লার ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং আঞ্চলিক মিত্র গোষ্ঠীগুলির মাধ্যমে প্রভাব বিস্তার। যুক্তরাষ্ট্রে যদি এগুলো দুর্বল করতে পারে, তাহলে তারা মনে করে ইরানের আঞ্চলিক চাপ প্রয়োগের ক্ষমতা কমবে। তবে অন্যদিকে এর বড় ঝুঁকিও রয়েছে, কারণ ইরান এই হামলাকে নিজেদের বিরুদ্ধে সরাসরি আগ্রাসন হিসেবে দেখছে। ফলে তেহরানের সামনে রাজনৈতিক ও সামরিকভাবে পাল্টা প্রতিক্রিয়া দেখানোর চাপ তৈরি হয়, আর এখানেই সংঘাত আরও বড় হওয়ার আশঙ্কা তৈরি হয়। তৃতীয় গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই যুদ্ধ শুধু ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সীমাবদ্ধ নেই, কারণ মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের রয়েছে বিভিন্ন সামরিক ঘাঁটি আর ইরানের রয়েছে আঞ্চলিক মিত্র গোষ্ঠী। ফলে একটি হামলার প্রতিক্রিয়া অন্য দেশে গিয়ে পড়ছে। জর্ডান, কুয়েত ও বাহরাইন, ইরাক এবং ইয়েমেনের মতো জায়গাগুলো এখন এই উত্তেজনার প্রভাব অনুভব করছে। চতুর্থ বিষয় হলো অর্থনৈতিক প্রভাব। হরমুজ প্রণালী নিয়ে উত্তেজনা বাড়লে সবচেয়ে বড় প্রভাব পড়ে জ্বালানি বাজারে, কারণ বিশ্বের তেল সরবরাহের একটি গুরুত্বপূর্ণ অংশ এই অঞ্চলের উপর নির্ভরশীল। তেলের দাম বাড়লে শুধু পশ্চিমা দেশ নয়, বাংলাদেশ সহ আমদানি নির্ভর দেশগুলোও চাপের মুখে পড়তে পারে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, যুক্তরাষ্ট্রের এই হামলা কি ইরানকে পিছিয়ে দেবে, নাকি আরও কঠোর প্রতিক্রিয়ার দিকে ঠেলে দেবে? ইতিহাস বলছে, সামরিক হামলা অনেক সময় প্রতিপক্ষকে দুর্বল করে, আবার অনেক সময় প্রতিশোধের চক্রও তৈরি করে। এখন পুরো বিশ্ব তাকিয়ে আছে পরবর্তী পদক্ষেপের দিকে। যুক্তরাষ্ট্র কি সীমিত সামরিক অভিযানই থাকবে, নাকি আরও বড় আকারের হামলা চালাবে? আর ইরান কি শুধু আঞ্চলিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করবে, নাকি সংঘাতের পরিধি আরও বাড়াবে? এই মুহূর্তে সবচেয়ে বড় ঝুঁকি হলো ভুল হিসাব। কোনো একটি হামলা যদি বড় ধরনের প্রাণহানি ঘটে, তাহলে দুই পক্ষ উপরই পাল্টা পদক্ষেপ নেওয়ার চাপ বাড়বে।
আর সেই পরিস্থিতি মধ্যপ্রাচ্যকে আরও বড় সংকটের দিকে নিয়ে যেতে পারে। আপনাদের কি মনে হয়, যুক্তরাষ্ট্রে এই হামলা কি ইরানের সামরিক শক্তি কমাবে, নাকি সংঘাত আরও ভয়ঙ্কর করে তুলবে? তো প্রিয় দর্শক, আজকের আলোচনায় আমরা দেখলাম ইরান ও যুক্তরাষ্ট্রের সংঘাত এখন আর শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ নেই। হরমুজ প্রণালী, ইরাক, ইয়েমেন, জর্ডান, কুয়েত এবং উপসাগরীয় অঞ্চলের ঘটনাগুলো দেখাচ্ছে পরিস্থিতি কতটা জটিল হয়ে উঠছে এক মুহূর্তে। যুক্তরাষ্ট্র বলছে তারা ইরানের সামরিক সক্ষমতা কমানোর জন্য হামলা চালিয়েছে, অন্যদিকে ইরান বলছে তারা এই জবাব দেবে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আগামী কয়েক ঘন্টা, কয়েক দিন এই সংঘাত কোন দিকে যায়। তবে মনে রাখতে হবে, যুদ্ধের সময় প্রতিটি পক্ষই তাদের নিজস্ব অবস্থানকে শক্ত করে তুলে ধরে। তাই আমরা চেষ্টা করি বিভিন্ন পক্ষের বক্তব্য ও আন্তর্জাতিক তথ্যের ভিত্তিতে পুরো পরিস্থিতি আপনাদের সামনে সত্য হিসেবে তুলে ধরতে। আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের কি মনে হয়, এই সংঘাত কি সীমিত থাকবে নাকি আরও দেশ এতে জড়িয়ে পড়বে? আমি আবারও ফিরে আসব আন্তর্জাতিক অঙ্গনের সর্বশেষ খবর ও বিশ্লেষণ নিয়ে। আপনারা সঙ্গে থাকুন, নিরাপদে থাকুন, আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে সুস্থ থাকবেন আর টুডে নিউজ বাংলার সাথে থাকবেন। আর আপনি কোন দেশ বা কোন স্থান বা কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আল্লাহ হাফেজ।